Assalamu alaikum, everyone. Welcome to our lecture 5 of Critical Theories and Literary Criticism, ENG 4231. Last class আমাদের ফোকাস ছিল চ্যাপ্টার 16 to 19. আজকে আমরা লাস্ট ক্লাসেরও কিছু রিপিট করব, অ্যাডভান্সও কিছু আলোচনা করব প্রয়োজন অনুযায়ী, কেননা গত ক্লাসের কিছু টপিক আমাদের আজকের ক্লাসেও কভার করতে হবে, প্রসঙ্গ হিসেবে আসবে। আমাদের নতুন ক্লাস, নতুন টপিক শুরু করার আগে আমরা গত ক্লাস মানে লেকচার 4 এর কিছু রিভিশন দিয়ে শুরু করি। আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রিভিশন স্লাইডটা, আমাদের যে সেকেন্ড স্লাইডে দেখবেন সাইডে যে স্লাইডগুলো রিভিশন, সেগুলোর স্লাইডে রিভিশন লেখা থাকবে। আপনারা কি রিভিশন লেখা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, Yes, sir. থ্যাংক ইউ। আমরা শুরু করছি একদম টপ থেকে। দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট মেক ফর গুড ট্র্যাজেডি। যদি কেউ একজন, কোনো কবি, কোনো লেখক যদি তারা ট্র্যাজেডি লিখতে চান, যদি ট্র্যাজেডি রচনা করতে চান, তাহলে ট্র্যাজেডিতে কেমন সার্কামস্ট্যান্সেস, কেমন পরিস্থিতি পোর্ট্রে করলে সেটা প্রপার পারফেক্ট ট্র্যাজেডি হতে পারে। The circumstances that make for good tragedy. A tragedy must involve incidents between people who are dear to one another. ট্র্যাজেডিতে আমরা এমন সব ঘটনার উল্লেখ পাব যেখানে both criminal and the victim, যিনি অন্যায় করছেন এবং যার উপরে অন্যায় করা হচ্ছে, both party, দু পার্টি, they are dear to one another. বেশিরভাগ ক্ষেত্রেই তারা হবে হয় ঘনিষ্ঠ বন্ধু অথবা একই পরিবারের। Tragedy will involve incidents between people who are dear to one another. এমন একটা ঘটনা অথবা এমন কিছু ঘটনা আমরা ট্র্যাজেডিতে প্রতিফলিত পাব যেখানে যারা ইনভলভড, যারা ক্রিমিনাল এবং যারা ভিকটিম, দে আর ডিয়ার টু ওয়ান অ্যানাদার। A son killing a mother, for example, a son killing a mother, ছেলে মাকে হত্যা করবে, খুবই ট্র্যাজিক ইনসিডেন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি the criminal is son, the victim is mother. Next, a brother, তার মানে ট্র্যাজেডিতে আমরা এমন এক পরিস্থিতি, এমন এক দুর্ঘটনা, এমন এক অঘটন দেখতে পাচ্ছি যেখানে both the perpetrator or criminal and the victim, they are closely related to one another, they are dear to one another. ক্রিমিনাল যদি আমাদের মূল উদ্দেশ্য, ট্র্যাজেডির মূল উদ্দেশ্য হচ্ছে টু এলিসিট ইন্টেন্স পিটি অ্যান্ড ফিয়ার, সহানুভূতি এবং ভীতি দুটো একসাথে জাগ্রত হবে। যদি ক্রিমিনাল বাইরের কেউ একজন হতো তাহলে কিন্তু আমরা এতটা বেশি ইমোশনাল, এতটা বেশি সিম্প্যাথেটিক হতাম না। এখানে ঘটনা ঘটছে একই পরিবারের সদস্যদের মধ্যে, বোথ ভিকটিম অ্যান্ড দ্য ক্রিমিনাল, দে আর ফ্রম দ্য সেম ফ্যামিলি, তখন কিন্তু আমাদের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার আরো তীব্রভাবে জাগ্রত হবে এবং সেটা লাস্ট করবে এবং আলটিমেটলি ক্যাথারসিস অডিয়েন্সের মনে আরো প্রপারলি সৃষ্টি হবে। এখন এই যে আমরা বলছি tragedy will involve incident between people who are dear to one another,
এখন এই যে ইনসিডেন্ট গুলো, এগুলো কিভাবে সৃষ্টি করা যায়? দ্য অ্যাক্ট ক্যান বি ডান কনসিয়াসলি। এখানে যিনি ক্রিমিনাল, জেনে শুনে তিনি তার আপনজনের উপর অন্যায় করবেন। কনসিয়াসলি হতে পারে এই যে পরিবারের সদস্যদের মধ্যে অঘটন। আমরা বলছি দ্য ক্রিমিনাল অ্যান্ড দ্য ভিকটিম দে আর ফ্রম দ্য সেম ফ্যামিলি। মা ছেলেকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে। এখন এই যে ইনসিডেন্টস, এগুলো কনসিয়াসলি হতে পারে, মানে যিনি ক্রিমিনাল উনি জেনে শুনে সচেতন মস্তিষ্কে ঠান্ডা মাথায় এই অন্যায় অপকর্মে লিপ্ত হতে পারেন। ফর এক্সাম্পল, মিডিয়া স্লেইজ হার চিলড্রেন। ঠান্ডা মাথায় তার সন্তানদেরকে হত্যা করে। Consciously, it doesn't matter whether she is in a right mental condition or not, but media kills her children consciously, সচেতন মস্তিষ্কে। ভেরি ট্র্যাজিক, মা তার বাচ্চাদেরকে মেরে ফেলছে। অথবা দিস অ্যাক্ট ক্যান বি ডান ইগনোরেন্টলি। ঘটনাটা ঘটছে, যিনি ঘটনাটা ঘটাচ্ছেন, দ্য ক্রিমিনাল, দ্য পারপেট্রেটর, যিনি অন্যায় কাজটা করছেন উনি অজান্তে করছেন। ইনঅ্যাডভার্টেন্টলি, ইগনোরেন্টলি, উনি নিজেও জানছেন না উনি কিভাবে এই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। This incidents can be done ignorantly, and the tie of the family of friendship discovered afterward. ঘটনা ঘটে যাওয়ার পর family relationship or friendship will be discovered. For example, Oedipus Rex এ আমরা পাই, after everything is done, Oedipus is informed. তখন Oedipus জানতে পারে যে Oedipus ignorantly killed his father and married his own mother. এটা কিন্তু সে জেনে বুঝে সচেতন মস্তিষ্কে করেনি, না জেনে করেছে, ইগনোরেন্টলি। না জেনে ছেলে বাবাকে হত্যা করেছে এবং মাকে বিয়ে করেছে। এখন কনসিয়াসলি ইগনোরেন্টলি, এই যে এ এবং বি, এটা গ্রিক থিয়েটারে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে। একই পরিবারের সদস্যদের মধ্যে হানাহানি, একই পরিবারের সদস্যদের মধ্যে হত্যা, রক্তপাত, সচেতন মস্তিষ্কে হতে পারে, আবার অজান্তেও হতে পারে। এই দুটো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। নাম্বার সি, দ্য অ্যাক্ট ইজ নট ডান। এক্ষেত্রে কি হবে? ইফ দ্য অ্যাক্ট ইজ নট ডান, ঘটনা ঘটার কথা ছিল নিজের পরিবারের সদস্যদের মধ্যেই, কিন্তু ঘটনাটা ঘটলো না। ঘটার কথা ছিল, দ্য অ্যাক্ট ইজ নট ডান বিকজ দ্য হিরো অর দ্য প্রোটাগনিস্ট ক্যানট গো থ্রু উইথ ইট। এটাও হতে পারে যে ঘটনা ঘটার কথা ছিল কিন্তু ঘটনা ঘটলো না। আর নাম্বার ডি, when the act is about to be done, অ্যাক্ট, সেই ঘটনাটা ঘটবে, একই পরিবারের সদস্যদের মধ্যে হত্যা, হানাহানি হবে, but then the discovery reveals the true identities of the character. ঘটনাটা ঘটে যাওয়ার, সর্বনাশ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পরস্পরের পরিচয় সম্পর্কে তারা অবগত হবে। তারা জানতে পারবে যে তারা একই পরিবারের সদস্য, তারা they are dear to one another, and the deed is stopped before it does irreparable harm. অপূরণীয় ক্ষতি হওয়ার পূর্বেই, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাওয়ার পূর্বেই সেই ঘটনাটা সেখানেই থেমে যাবে। The criminal, the perpetrator will stop his or her crime. একদম শেষ মুহূর্তে গিয়ে ক্রাইমটা থেমে যাবে, মানে শেষ মুহূর্তে কোনো দুর্ঘটনা আর ঘটবে না। এখন অ্যারিস্টটল বলছেন যে সি ইজ দ্য লিস্ট ড্রামাটিক। অ্যারিস্টটল বলছেন যদি কেউ সি ইউজ করে, দ্য অ্যাক্ট ইজ নট ডান,
ঘটনা ঘটলো না, তখন কিন্তু ইট ইজ নট ড্রামাটিক। যদিও অ্যান্টিগোনেতে আমরা পাই এটা কাজ করে কোনো না কোনো ভাবে, বাট এখানে কিন্তু এমপ্যাথি, ফিয়ার ওইভাবে জাগ্রত হয় না, ক্যাথারসিস ওইভাবে আসবে না। মানে ইট উইল নট বি সাকসেসফুল ট্র্যাজেডি। মানে ট্র্যাজেডির মূল উদ্দেশ্য কি? দর্শকের মনে ক্যাথারসিস এর জন্ম দেয়া। ক্যাথারসিস কিভাবে হবে? যখন পিটি অ্যান্ড ফিয়ার দুইটা একসাথে জাগ্রত হবে। অ্যান্ড ডি ইজ লাইকলি দ্য মোস্ট ইফেক্টিভ। যখন দর্শক দেখতে পায় যে ঘটনা ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে, একটা সাসপেন্স তৈরি হচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে একটুর জন্য বেঁচে যাচ্ছে, ভিকটিমরা একটুর জন্য বেঁচে যাচ্ছে, তখন কিন্তু দর্শকরা সেটা বেশ এনজয় করে। তাদের মধ্যে সেই ড্রামাটা, এই সাসপেন্সটা তারা বেশ রিলিশ করে, দে এনজয় দিস। দর্শকের মনে সেটা বেশ রোমাঞ্চের সৃষ্টি করে। একদম শেষ মুহূর্তে, একদম সর্বনাশের শেষ মুহূর্তে দ্য ভিকটিম ইজ সেভড, তখনও কিন্তু দর্শকের মনে ক্যাথারসিসের জন্ম হয় একদম লাস্ট মোমেন্ট। কিন্তু তারপরেও কেউ না কেউ, সামওয়ান মাস্ট বি স্যাক্রিফাইসড। তখন এক, কারণ কাছের আমাদের পছন্দের ক্যারেক্টার গুলো, কোনো না কোনো ক্যারেক্টারকে তো আমরা পছন্দ করব, সেই পছন্দের ক্যারেক্টার গুলোর একটি যদি আমরা চোখের সামনে ধ্বংস হয়ে যেতে না দেখি, তাহলে তো আমাদের মধ্যে ওইভাবে ক্যাথারসিস আসবে না। ট্র্যাজেডি মানেই হচ্ছে আমাদের পছন্দের একটা চরিত্র নাটকের শেষে সে হয় মৃত্যুবরণ করবে অথবা চরমভাবে অপদস্থ হবে, ধ্বংসের মুখোমুখি চলে যাবে। এইভাবে আমরা ট্র্যাজেডির যে ঘটনাটা, ভেতরের পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস, এইভাবে আমরা সাজাতে পারি। ট্র্যাজেডিতে ফোকাল যে ইনসিডেন্টটা থাকবে, এই ফোকাল ইনসিডেন্টে আমরা তাহলে দেখতে পাচ্ছি both the perpetrator, the criminal, and the victim, usually they are from the same family or they are closely connected to each other. তারা একে অন্যের খুবই কাছের মানুষ। কাছের মানুষদের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটবে। এই এই স্লাইডটা আরো বিশ্লেষণ পাবেন হচ্ছে আমাদের লেকচার 4-এ। লেকচার 4 রেকর্ডিং যখন দেখবেন ওখানে আরো ডিটেইলে বলা আছে। আমরা এগোতে থাকি। লেকচার 4-এ আমরা আর কি বলেছিলাম? লেটস কন্টিনিউ উইথ আওয়ার রিভিশন। একটা পারফেক্ট ট্র্যাজেডি যদি আমরা লিখতে চাই, সাপোজ আমরাই কবি, আপনি আমি, আমরাই কবি, আমরাই একটা পারফেক্ট ট্র্যাজেডি লিখতে চাচ্ছি, তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে? গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার ডিজাইনিং। ইন ক্যারেক্টার ডিজাইনিং, আ পোয়েট শুড এইম ফর 4 থিংস। কবিকে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। 4টা বিষয়। দ্য হিরো, হিরোকে কি কি হতে হবে? The hero must be good. Number 1, the hero must be good. হিরোকে একজন ভালো মানুষ হতে হবে। আমি হিরোকে যেভাবেই পোট্রে করি না কেন, হিরো উনি মেল হোক বা ফিমেল হোক, উনি ধনী হোক বা গরিব হোক, যাই হোক না কেন, হিরো মাস্ট বি গুড, একজন ভালো মানুষ হতে হবে। and thus manifest moral purpose in his speech. সে যখনই কথা বলবে, throughout his or her dialogue we will find moral purpose. নৈতিকতার বিষয়ে উনি কথা বলবেন, নৈতিকতার পক্ষে, সততা, নৈতিকতা, আদর্শের পক্ষে আমরা আমাদের হিরোকে খুঁজে পাবো। আমরা আমাদের লেকচার 1, লেকচার 2-তে আমরা বলেছিলাম যে ট্র্যাজেডি মানেই হচ্ছে এখানে মানুষকে, মানুষ যেমন তাকে তার থেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইউজুয়ালি পোয়েটস, কবিরা, অন্তত অ্যারিস্টটলের সময় ট্র্যাজেডিতে মানুষ যেমন তাকে তার থেকে আরো বেটার ওয়েতে, আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করেছেন। অতএব আমাদের হিরো অবশ্যই, যেহেতু হিরো ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ট্র্যাজেডি, তাকে অবশ্যই নৈতিকতার দিক থেকে অন্য সবার থেকে উন্নত হতে হবে।
হিরোকে আমরা যেভাবেই ডিজাইন করি না কেন, তাকে আমাদের একজন গুড মোরাল পার্সন হিসেবে পোর্ট্রে করতে হবে, একজন ভালো মানুষ, একজন সৎ নীতিবান মানুষ। দেন প্রোপ্রাইটি অর ম্যানলি ভ্যালর। প্রোপ্রাইটি বলতে সম্মান, যশ, প্রতিপত্তি। হিরো সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, তার যথেষ্ট প্রতিপত্তি থাকবে, সম্মান থাকবে। ম্যানলি ভ্যালর, ম্যানলি ভ্যালর মানে একজন বীর, ব্যক্তিত্ব থাকবে, তার বীরত্ব সর্বজন বিদিত থাকবে, সবাই সমীহ করবে। A hero must be true to বাস্তব জীবনের, বাস্তবসম্মত হতে হবে, মানে ট্রু টু লাইফ, যাতে আমরা আমাদের জীবনের সাথে তাকে মিলিয়ে নিতে পারি। অবাস্তব, ইম্পসিবল, অ্যাবসার্ড ক্যারেক্টার আমরা হিরোর মধ্যে এক্সপেক্ট করতে পারি না। আমাদের হিরো হতে হবে ট্রু টু লাইফ। এটা একটু পরে আমরা আবার ব্যাখ্যা করব ট্রু টু লাইফ বিষয়টা কি। ট্রু টু লাইফ আপাতত আমরা মাথায় রাখি বাস্তবসম্মত, বাস্তব চরিত্র হতে হবে, অবাস্তব চরিত্র না। আমাদের হিরো একজন বাস্তব চরিত্র হবেন। নাম্বার 4, আওয়ার হিরো মাস্ট বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হিরো একই রকম আচরণ করবেন, হিজ বিহেভিয়ার, টেন্ডেন্সি, অ্যাটিটিউড একই রকম হবে। এখন আপনি বলতে পারেন মানুষের চরিত্র বদলাতে পারে না। মানুষের চরিত্র বদলাতে পারে, তবে সেটা ইন লং টাইম, সময়, অনেক সময় লাগে। কিন্তু আমাদের ট্র্যাজেডি কিন্তু এটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আমাদের ট্র্যাজেডির ইউনিটিটা মনে রাখবেন, ইউনিটি অফ টাইম, স্পেস, অ্যাকশন। একটা লিমিটেড টাইমের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে মানুষের চরিত্র, মানুষের অ্যাটিটিউড, বিহেভিয়ার, টেন্ডেন্সি কিন্তু পরিবর্তন হয় না। এই জন্য হিরোর ক্যারেক্টার, হিরোকে যখন আমরা ডিজাইন করব তখন হিরোর ক্যারেক্টারটা হতে হবে কনসিস্টেন্ট। উনি প্রথমে যেভাবে আচরণ করবেন, নাটকের মাঝখানেও সেভাবে আচরণ করবেন, ক্লাইম্যাক্সেও সেরকম আচরণ করবেন, এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ডিং, এক্সোডে গিয়ে উনি কিন্তু একই রকম আচরণ করবেন। আমাদের হিরো হতে হবে একজন কনসিস্টেন্ট ক্যারেক্টার, তার কনসিস্টেন্সি থাকবে তার বিহেভিয়ার, অ্যাটিটিউডের মধ্যে। প্রথমে একরকম আচরণ করলো, মাঝখানে আরেক রকম আচরণ করলো, শেষে গিয়ে আবার আরেক রকম। তাহলে তো আমরা কনফিউজ হয়ে যাবো, এই কি আমাদের হিরো ছিল? হিরোর বেশে অন্য কেউ, আমাদের হিরোকে কেউ আবার ইম্পারসোনেট করছে না তো, অন্য কেউ ঢুকে যাচ্ছে, অন্য ক্যারেক্টার, একে তো আমরা চিনি না, এ তো আমাদের হিরোর মতো আচরণ করছে না। মানে আমাদের হিরোকে এমন ভাবে বিহেভ করাতে হবে যাতে দর্শকরা তার মধ্যে কনসিস্টেন্সি খুঁজে পায়, একই রকম আচরণ করবে হিরো। দেন দ্য কনসেপ্ট অফ ট্রু টু লাইফ। ট্রু টু লাইফ বলতে কি বোঝাচ্ছেন? এখন আমরা এই জায়গাটায় আসি। ট্রু টু লাইফ, বাস্তবসম্মত, বাস্তব চরিত্র বলতে আমরা কি বুঝি? আ ওয়েল ড্রন ক্যারেক্টার, আমরা যদি সফলভাবে, সাকসেসফুলি, ইফ উই ক্যান ডিজাইন দ্য ক্যারেক্টার অফ এ হিরো, তবে তাকে অবশ্যই হি মাস্ট অ্যাক্ট আউট অফ প্রবাবিলিটি অ্যান্ড নেসেসিটি। তাকে প্রবাবিলিটি অ্যান্ড নেসেসিটি, এই দুটো অ্যাসপেক্ট মাথায় রেখে কাজ করতে হবে। প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে অধিকাংশ মানুষ যেভাবে আচরণ করবে, অধিকাংশ মানুষ ওই পরিস্থিতিতে যেভাবে অ্যাক্ট করবে, কাজ করবে, বিহেভ করবে, আমাদের হিরো বেশিরভাগ মানুষের মতোই আচরণ করবে। 8-10 জন মানুষ যেভাবে আচরণ করবে, কথা বলবে, সেও সেভাবেই করবে, কিন্তু একটু অসাধারণ। 8-10 জন মানুষের মতোই, বাট না হলে তো আমরা তাকে হিরো বলে আর ই করবো না। বাট ওভারঅল বেশিরভাগ মানুষ ওই পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে যেমন আচরণ করবে, আমাদের হিরো তেমনই আচরণ করবে, এবং তার প্রতিটা কাজ হবে হচ্ছে আউট অফ নেসেসিটি, প্রয়োজন অনুযায়ী। প্রয়োজন যেমন, সিচুয়েশন যেমন ডিমান্ড করবে, আমাদের হিরো সেই রকম অ্যাক্ট করবে, বিহেভ করবে। যখন আমরা এটা প্রমাণ করতে পারবো যে আমাদের হিরো সে অধিকাংশ মানুষের মতোই, 8-10 জন মানুষের মতোই সে আচরণ করছে, প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আচরণ করছে, তখন আমরা বলতে পারি আওয়ার হিরো ইজ ট্রু টু লাইফ।
not because of some arbitrary traits bestowed upon him by the author. এখন কবি ইচ্ছে মতো স্বেচ্ছাচারী হয়ে কিছু মানে অদ্ভুত উদ্ভট গুণাবলী যদি আমাদের হিরোর মধ্যে দিয়ে দেন, মানে আমাদের হিরোকে যদি এক্সেন্ট্রিক পারসন মানে কিছু উইয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স যদি দিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে আমাদের হিরো কিন্তু অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ হয়ে যাবে। সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ হলে তাকে কিন্তু আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে পারবো না, কারণ সে হবে সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। এই যে হিরোকে দর্শকরা মন দিয়ে ফিল করবে, তাহলে হিরোর মধ্যে ইউনিভার্সালিটি আনতে হবে। ইউনিভার্সালিটি মানে কি? ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স। আর 10 জন মানুষ যেমন, হিরো তেমন। হিরোর মধ্যে দর্শকরা যেন নিজেদেরকে দেখতে পায়, হিরোর মধ্যে দর্শকরা নিজেকে দেখতে পাবে। নট সাম এক্সেন্ট্রিক আরবিট্রারি ট্রিটস, অদ্ভুত উদ্ভট কিছু বৈশিষ্ট্য দিয়ে যদি হিরোকে বানানো হয়, তাহলে কিন্তু দর্শকরা ফিল করতে পারবে না, রিলেট করতে পারবে না, হিরোর মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পাবে না। বরং কিছু ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স দিতে হবে। যেমন হিরো, সে ফাঁকিবাজ হতে পারে, দুষ্ট হতে পারে, মিথ্যা বলতে পারে, বেয়াদব হতে পারে, আবার কখনো কখনো সে একটু বেশি হ্যাংলা হতে পারে, বেশি ডানপিট হতে পারে, যাতে সাধারণ মানুষ, দর্শকরা হিরোর, যখনই হিরোর মধ্যে সে নিজেকে খুঁজে পাবে, তখনই যদি হিরো সাফার করে, তখন কিন্তু দর্শকরা কষ্ট পাবে, সত্যিকারের এমপ্যাথি তাদের মধ্যে আসবে, পিটি অ্যান্ড ফিয়ার প্রপারলি কিন্তু এলিসিট হবে, জাগ্রত হবে, তখনই কিন্তু ক্যাথারসিস হবে। অ্যারিস্টটল তার এই কথাবার্তার, এই যে আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিরোকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে তার মধ্যে সার্বজনীন গুণাবলীর সমাবেশ ঘটে। ইউনিভার্সাল ট্রেটস ইন হিজ ক্যারেক্টার, উই উইল ফাইন্ড ইউনিভার্সাল ট্রেটস। তখনই কিন্তু প্রপার এমপ্যাথি দর্শকের মনে সৃষ্টি হবে, হিরোর মধ্যে দর্শকরা নিজেকে খুঁজে পাবে। মোরওভার, the unraveling of the plot comes from the actions of the plot himself. একটা জিনিস আমরা বলেছিলাম লেকচার 3-তে, বলেছিলাম লেকচার 2-তেও বলেছি, লেকচার 3-তেও বলেছি যে ক্যারেক্টার যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ detailed a character is, how much significant a character design is, but ট্র্যাজেডির মূল আকর্ষণ হচ্ছে অ্যাকশন, প্লট, অ্যাকশন হচ্ছে মূল। ক্যারেক্টার সে যাই হোক না কেন, প্লট, অ্যাকশন হচ্ছে গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্যাট প্লট? চেইন অফ অ্যাকশনস, চেইন অফ ইভেন্টস, অ্যাকশনস রাদার দ্যান দ্য ক্যারেক্টার হিমসেলফ। আমরা ক্যারেক্টার ডিজাইন করতে গিয়ে এত বেশি যেন ব্যস্ত না হয়ে যাই, এত বেশি প্রিঅকুপাইড হয়ে গেলাম যে আমরা অ্যাকশনের কথা ভুলে গেলাম, প্লটের কথা ভুলে গেলাম, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ইনডিড আ ওয়েল ড্রন ক্যারেক্টার, একটা ক্যারেক্টার তখনই পারফেক্ট হবে যখন ইট ইজ সিম্পলি ইন সার্ভিস অফ দ্য প্লট, যখন এটা প্লটের ডিমান্ড অনুযায়ী সার্ভ করবে, কাজ করবে। তাহলে আমাদের ক্যারেক্টার ডিজাইনিং এর এই 4টা বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। হিরো মাস্ট বি গুড, হিরো মাস্ট হ্যাভ propriety, respectability, manly valor, true to life, consistent. হিরো, তাহলে আমরা ওই যে একটা সংজ্ঞা আছে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, a character from high respectable background. হাই রেসপেক্টেবল ব্যাকগ্রাউন্ড মানেই হচ্ছে হিরোকে কিন্তু অবশ্যই যশ প্রতিপত্তি সম্মান থাকতে হবে, এবং মানুষ হিসেবে আমাদের হিরো একজন ভালো মানুষ হবে। তার মধ্যে আমরা ইউনিভার্সাল কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবো। ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স মানেই হচ্ছে তার চরিত্রে অবশ্যম্ভাবী, একদম আলটিমেটলি উইকনেস ঢুকে যাবে। যেহেতু 8-10 জন মানুষের মতোই আমাদের হিরো, তাহলে তার মধ্যে আমরা কিছু দুর্বলতার সমাবেশ খেয়াল করব। এই দুর্বলতাগুলোই হচ্ছে ট্র্যাজিক ফ্ল, যেটাকে আমরা হ্যামারশিয়া অথবা হিউব্রিস নামে জানি। এটা নিয়েই হচ্ছে আমাদের নেক্সট স্লাইড। ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো। শুধু হিরো দিয়ে তো আমাদের ট্র্যাজেডি হবে না, ট্র্যাজেডি লিখতে হলে আমাদের দরকার আর ট্র্যাজিক হিরো।
ট্র্যাজিক হিরো আমরা কাকে বলি? Tragic hero is not an eminently good man or model of virtue, swiftly brought down by adversity. হিরো যদি একদম 100% দুধে ধোয়া তুলসী পাতা হয়, যার মধ্যে কোন রকম ফল্ট নাই, একদম পারফেক্ট গ্রেট পারসন, যার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নাই, বিন্দুমাত্র দাগ নাই, তাহলে সে যদি হঠাৎ করে কোনো সর্বনাশ বা দুর্দশায় পতিত হয়, যদি ভয়ঙ্কর কোনো বিপদে পড়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমরা হয়তো বা করুণা বোধ করব, আমরা বলবো আহারে এই পারফেক্ট এত ভালো ফেরেশতার মতো মানুষ, সে এরকম পরিস্থিতিতে পড়ে গেল। তখন আমরা কি হবে? তখন আমরা কিন্তু শুধু শক পাবো। এই যে অ্যারিস্টটল বলছে তার পরের পয়েন্টে, দেয়ার ইজ অনলি শক। 100% গুড হিরো যদি 100% ভালো হয়, তার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, ফল্ট না থাকে, তাহলে সে যদি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, যদি হিরো চরম দুর্দশায় পতিত হচ্ছে, এটা আমরা যদি দর্শকের সামনে উপস্থাপন করি, দ্যার ইজ অনলি শক। দর্শকরা শুধু শকড হবে। কেন শুধু শকড হবে? ফিয়ার কিন্তু আসবে না ওইভাবে। সিন্স উই ক্যান সি নান অফ আওয়ার সেলফ ইন এ পারফেক্টলি ভার্চুয়াস ম্যান, আমরা কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, আমরা কেউই 100% গুড পারসন না। যখন আমরা দেখবো আমাদের হিরোকে 100% গুড হিসেবে দেখানো হলো, তখন কিন্তু হিরোর মধ্যে আমরা নিজেকে দেখতে পাবো না, হিরোর মধ্যে কখনোই আমরা নিজেদেরকে দেখতে পাবো না। যদি দর্শক হিরোর মধ্যে নিজেকে দেখতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু ওই ক্যারেক্টারের সাফারিং দিয়ে ক্যাথারসিস আনা সম্ভব না। আলটিমেটলি ট্র্যাজেডির উদ্দেশ্য হচ্ছে টু ব্রিং আউট ক্যাথারসিস। আনতে চাইলে হিরোর মধ্যে এমন কিছু দুর্বলতা দেখাতে হবে যেটা দর্শকের মধ্যেও আছে। হিরোর মধ্যে দর্শকরা নিজেকে দেখতে চায়। হোয়াট ইজ ফার মোর এফেক্টিভ, সবচেয়ে কার্যকর কি হবে? ইফ দ্য হিরো পজেসেস সাম ফেইলটি অর ফ্ল, হিরোর মধ্যে যদি কিছু চারিত্রিক দুর্বলতা থাকে, লাইক অ্যাকিলিসেস হিল। অ্যাকিলিসেরও যেমন দুর্বলতা ছিল। অ্যাকিলিসের কি দুর্বলতা ছিল? অ্যাকিলিস কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। অ্যাকিলিস তার রাগকে কন্ট্রোল করতে পারেনি, এটা তার একটা চারিত্রিক দুর্বলতা ছিল, আ ফ্ল ইন ক্যারেক্টার। আমাদের ট্র্যাজিক হিরো, তার মধ্যেও কিছু দুর্বলতা থাকবে, চারিত্রিক দুর্বলতা, ক্যারেক্টারে উইকনেস থাকবে, হুইচ রান অ্যাওয়ে ফ্রম। এই দুর্বলতাকে সে এড়িয়ে যেতে চায়, eventually catches up with him, কিন্তু আলটিমেটলি সে তার এই দুর্বলতার কারণেই সাফার করে। এই যে সে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, এর পেছনে কি আছে? এর পেছনে আছে তার চারিত্রিক দুর্বলতা। রিমেম্বার, কাগজ কলম থাকলে লিখে রাখেন, তার অ্যাকশনে কোনো ভুল থাকবে না। we will we will not find any serious flaw in action, but we will find a serious flaw in character. অ্যাকশনে যদি ফ্ল থাকে, তাহলে ক্যাথারসিসটা ওইভাবে আসে না। তাহলে ক্যাথারসিস আসে কেন? কারণ চারিত্রিক দুর্বলতা, দর্শকরা দেখবে আরে আমাদের হিরোর মধ্যে এই দুর্বলতা আছে, এটা তো আমার মধ্যেও আছে, আমাদের হিরো সাফার করছে, তার মানে আমিও সাফার করতে পারি যে কোনো মুহূর্তে। তখন কিন্তু একটা ভয় জন্মাবে, শুধুমাত্র সিম্প্যাথি না, তখন ফিয়ার। আলটিমেটলি সাকসেসফুল হবে আমাদের ট্র্যাজেডি। তার মানে আমরা যখনই আমাদের ট্র্যাজেডির হিরো ডিজাইন করব, সেই ট্র্যাজেডির কিছু চারিত্রিক দুর্বলতা থাকবে। ইদার সে প্রচন্ড রাগী, তার রাগ কন্ট্রোল করতে পারছে না, অথবা সে প্রচন্ড জেলাস, যেমন ওথেলো। ওথেলোর কথা আপনাদের মনে থাকার কথা, ওথেলো ওয়াজ এক্সট্রিমলি জেলাস। এরকম হিরোর মধ্যে কিছু দুর্বলতা ক্রিয়েট করতে হবে, চারিত্রিক দুর্বলতা, ক্যারেক্টার ফ্ল। এটাকেই কিন্তু আমরা হিউব্রিস হ্যামারশিয়া বলে এতদিন পড়ে এসেছি। ফোর্থ নাম্বার, an error of character should not be
ভুলটা কিন্তু অ্যাকশনে হবে না। আমাদের যে চেইন অফ অ্যাকশন, যেটাকে আমরা প্লট বলছি, আমরা এই চেইন অফ অ্যাকশনে হিরোর কোনো অ্যাকশনের ত্রুটি আমরা পাবো না। রিমেম্বার, Hamartia or hubris, we should not be confused with an error in character's action. ক্যারেক্টারের কাজে কর্মে কোনো ভুল থাকবে না। Do not get confused. দুর্বলতা কিন্তু কাজে থাকবে না। দুর্বলতা কোথায় থাকবে? ইন হিরোস বিহেভিয়ার। আমাদের যিনি হিরো তার আচরণে থাকবে। Only through the tragic climax can he and the audience find redemption. Ultimately, সিচুয়েশনটা এমন দাঁড়াবে যে ক্যাটাস্ট্রফি, ধ্বংস, সর্বনাশ, চরম সর্বনাশ, মৃত্যু, সুইসাইড, ম্যাডনেস, এই যে একটা সময় মনে হবে যে এছাড়া আর কোনো উপায় নেই। তখন কিন্তু পারফেক্টলি দর্শকের মনে ক্যাথারসিস সৃষ্টি হবে। ক্যাথারসিস সৃষ্টি করাটাই হচ্ছে ট্র্যাজেডির মূল উদ্দেশ্য। ফিয়ার, রিকগনিশন এন্ড রিভার্সাল, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, রিকগনিশন এন্ড রিভার্সাল যদি পারফেক্টলি কম্বাইন করা যায়, যদি পিটি এন্ড ফিয়ার দুটাকে পারফেক্টলি কম্বাইন করা যায়, তাহলেই কিন্তু ক্যাথারসিস প্রপারলি আসবে। তারপর লেকচার 4-এ আমরা 6 ধরনের রিকগনিশন আলোচনা করেছি। রিকগনিশনকে আমরা বলে থাকি ডিসকভারি, রিয়েলাইজেশন, কোন গোপন তথ্য জানতে পারি আমরা, দর্শকরা একই সাথে নাটকের ক্যারেক্টার গুলোও জানবে, একই সাথে অডিয়েন্সও জানবে। রিয়েলাইজেশন অফ সাম সিক্রেট নলেজ অর সিক্রেট আইডেন্টিটি অফ এ পারসন। কি কি টাইপের, কি কি ভাবে আমরা রিকগনিশন নিয়ে আসতে পারি? রিকগনিশন বাই সাইন্স, কোন রকম প্রতীকের মাধ্যমে, কোন রকমের সাইন, ওমেন, চিহ্নর মাধ্যমে। ইনভেন্টেড বাই উইল, উইল বলতে এখানে যিনি রাইটার উনি জোর করে ফোর্সফুলি ইনভেন্ট করবেন এই রিকগনিশনটা। রিকগনিশন ফ্রম মেমোরি, স্মৃতির মাধ্যমে, মেমোরির মাধ্যমে আসবে রিকগনিশন। রিকগনিশন ফ্রম রিজনিং, যুক্তির মাধ্যমে, যেটা শার্লক হোমস অথবা আমাদের ফেলুদা, ব্যোমকেশ বক্সী তারা যেমন করে থাকে। রিকগনিশনটা রিজনিং এর মাধ্যমে আসতে পারে, লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে আসতে পারে। রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফারেন্স, বাইরের কোনো ক্যারেক্টার, মূল আমাদের মেজর ক্যারেক্টার গুলো ছাড়া বাইরের মাইনর কোনো ক্যারেক্টার করে দেয়, তাহলে সেটাকে ফলস ইন্টারফারেন্স বলে। এবং আলটিমেটলি নাম্বার 6, যেটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি, রিকগনিশন অ্যারাইজিং ফ্রম দ্য ইনসিডেন্টস দেমসেলভস। ঘটনা এমন ভাবে সাজানো হবে যাতে মনে হয় যে রিকগনিশনটা ন্যাচারাল। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি এইগুলো মানে রিভাইজ করে ফেলি। রিকগনিশন যখন বাই সাইন, কোন লক্ষণের মাধ্যমে বা কোনো চিহ্নের মাধ্যমে, কেমন রিকগনিশন কিভাবে আসতে পারে ট্র্যাজেডিতে? আবারও আমরা বলে 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 দেই, রিকগনিশনটা কি। রিকগনিশন কিন্তু ট্র্যাজেডির অ্যাডভান্স এলিমেন্ট। আমরা যে ওই যে বলেছিলাম প্লট, ট্র্যাজেডি অফ এ প্লট, প্লটের 4টা অ্যাডভান্স এলিমেন্ট থাকতে হবে। তার মধ্যে রিকগনিশন হচ্ছে যখন ট্র্যাজেডির ক্যারেক্টার গুলো এবং দর্শকেরা গোপন কোনো ইনফরমেশন জানবে, অথবা কোনো ক্যারেক্টারের গোপন পরিচয় জানতে পারবে। এই যে গোপন তথ্যটা, এটা কাহিনীর মধ্যে একটা টুইস্ট নিয়ে আসবে, পুরো ঘটনার মধ্যে ঘটনার মোড় ঘুরে যাবে। মানে এতক্ষণ পর্যন্ত যা আমরা এনজয় করেছি ট্র্যাজেডির মাধ্যমে, আমাদের পুরো ধারণাই চেঞ্জ হয়ে যাবে পুরো। এটা হচ্ছে টুইস্টিং পয়েন্ট, আমরা বলি পিভটাল পয়েন্ট, পুরো ঘটনা ঘুরে যাবে। রিকগনিশন কি কিভাবে আসতে পারে? প্রথমত বাই সাইন্স, বিভিন্ন লক্ষণের মাধ্যমে, বিভিন্ন চিহ্নের মাধ্যমে। বাই বডিলি মার্কস, এক্সটার্নাল অর্নামেন্টস, কোনো গয়নার মাধ্যমে,
জুয়েলারি অর সাম মার্কিংস, অথবা অন্য কোনো দাগের মাধ্যমে, দ্যাট delineates the secret identity of a person। সেই চিহ্নের সংকেত ধরে, সেই সংকেত ধরে ওই নাটকের চরিত্ররা এবং দর্শকেরা সেই চিহ্নের সংকেত ধরে তারা একটা গোপন তথ্য জেনে যাবে অথবা কারো গোপন পরিচয় জেনে যাবে। অ্যারিস্টটল এটাকে ব্যক্তিগতভাবে ততটা পছন্দ করেন না। অ্যারিস্টটল কলস দিস টাইপ অফ রিকগনিশন দ্য লিস্ট আর্টিস্টিক টাইপ। তিনি এটাকে অতটা বেশি পছন্দ করেন না। তবে মডার্ন অডিয়েন্স, এই মানে আধুনিক কালচারে এটা প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। ইট ইজ মোস্ট ফ্যামিলিয়ার টু মডার্ন অডিয়েন্স ইনডিড। প্রচুর ইউজ হচ্ছে এখনকার, বিশেষ করে হলিউড বলিউডের থ্রিলার গুলোতে আমরা এই রিকগনিশন বাই সাইন কিন্তু প্রচুর দেখতে পাই। ফর এক্সাম্পল, ইন সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, অস্কার পাওয়া বিখ্যাত একটা থ্রিলার, এটা আপনাদের সবারই দেখা উচিত। সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, এখানে আমাদের নায়িকা সে সন্দেহবশত একজন সাসপেক্টের বাড়িতে রেড দিতে যায়, এবং ওই সাসপেক্টের বাড়িতে সে রেড দিতে গিয়ে এমন কিছু চিহ্ন, এমন কিছু সাইন পায়, এমন কিছু সাইন সে পায় যার মাধ্যমে প্রমাণিত হয় যে এই সাসপেক্টই হচ্ছে আসল ক্রিমিনাল। ক্ল্যারিস, she discovered a sign in killer's house। মানে লক্ষণের মাধ্যমে, কোন একটা সংকেতের মাধ্যমে কারো গোপন পরিচয় জানতে পারা, কোন গোপন তথ্য জানতে পারা, সেই গোপন তথ্য পুরো কাহিনীটাকে পাল্টে দেবে, ওইখানেই টুইস্ট আসবে। তারপর রিকগনিশন বা ইনভেন্টেড বাই উইল, যখন রাইটার ফোর্সফুলি, জোর করে, হঠাৎ করে, কোন রকম প্রিপারেশন ছাড়া যখন দর্শকের কাছে পৌঁছে দেবে সেই রিকগনিশন। রিকগনিশন বাই দ্য সাডেন রেভেলেশন অফ অ্যান আইডেন্টিটি অর ইনফরমেশন উইদাউট ফোরওয়ার্নিং অর নেসেসিটি। কোন রকমের ফোরওয়ার্নিং ছাড়া, ওয়ার্নিং ছাড়া, হঠাৎ করে কোন রকমের প্রাসঙ্গিকতা ছাড়া যদি রাইটার, অথর এই তথ্যটা অডিয়েন্সের সামনে প্রকাশ করে। forceful revelation of that secret information or secret identity। এটাও অ্যারিস্টটল পছন্দ করছেন না। এটা উনি বলছেন ওয়ান্টিং ইন আর্ট, এটার মধ্যে শিল্পের যথেষ্ট অভাব আছে, কারণ এটা অনেকটা জোর করে। might seem vague, মানে এটা, but again a device often in contemporary work। যেমন সেভেন একটা মুভি আছে, আর একটা হলিউডের বেশ বিখ্যাত একটা থ্রিলার সেভেন। এখানে যিনি অ্যান্টাগনিস্ট কেভিন স্পেসি, উনি হঠাৎ করে সেই গোপন তথ্যগুলো ডিক্লেয়ার করতে থাকেন, কোন রকম ওয়ার্নিং ছাড়া, কোন রকম প্রিপারেশন ছাড়া, মানে কেউ এক্সপেক্ট করেনি, আউট অফ দ্য ব্লু, অল অন এ সাডেন, আমাদের যিনি ভিলেন, হি হ্যাজ টু অ্যানাউন্স দ্য ইম্পেন্ডিং রিকগনিশন। হঠাৎ করে উনি ডিক্লেয়ার করেন, মানে এটা হচ্ছে একটা সারপ্রাইজ হিসেবে আসে। এখন এই সারপ্রাইজটা দীর্ঘস্থায়ী হয় না বেশিরভাগ সময়। এটাতে একটু মানে ডেপথের অভাব আছে, কারণ এটা তো অল অন এ সাডেন এন্ড ফোর্সফুলি, সিন্স ইট প্রডিউসেস অনলি ফ্লিটিং পিটি এন্ড ফিয়ার। এটা ক্ষণস্থায়ী পিটি এন্ড ফিয়ার জাগ্রত করে, যেটা আসলে আলটিমেটলি লং লাস্টিং ট্র্যাজিক ইফেক্ট দর্শকের মনে ফেলে না। আরো তিন ধরনের রিকগনিশন আছে, আরো তিন ভাবে সিক্রেট ইনফরমেশন, সিক্রেট আইডেন্টিটি আসতে পারে। মেমোরি, recognition from memory, recognition where a character sees an object and it awakens a feeling। একটা কিছু দেখবে চরিত্রগুলো এবং তার স্মৃতি থেকে এই ক্যারেক্টার বা কোনো বস্তু, কোনো অবজেক্ট তার স্মৃতিতে কোনো একটা স্পেশাল ফিলিংস জাগ্রত করবে, এবং সেখান থেকে সে সারমাইজ করে, অ্যাজিউম করে সিক্রেট ইনফরমেশন ডিক্লেয়ার করবে এবং সেটা দর্শকের কাছে পৌঁছাবে। এটাও যদিও ততটা বেশি কার্যকর না, হয়তো কাজ চলবে, কিন্তু ইট উইল নট ক্রিয়েট এ লং লাস্টিং ক্যাথারসিস। দেন রিকগনিশন ফ্রম রিজনিং, যেটা বললাম শার্লক হোমস যেটা করে থাকে। রিকগনিশন where the character determines a secret identity
থ্রু এ প্রসেস অফ ডিডাকশন, লজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কোন একটা ক্যারেক্টার, যে অবশ্যই অফ ফ্রম অফ সুপিরিয়র ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, যার বুদ্ধিশুদ্ধি ভালো আর কি, শার্লক হোমসের মতো যে খুবই বুদ্ধিমান, অতি বুদ্ধিমান, সে লজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কোন একটা সিক্রেট ইনফরমেশন বা কারো সিক্রেট আইডেন্টিটি ইনভেন্ট করবে এবং সেটা দর্শকদের সাথে শেয়ার করবে, এবং সেই সিক্রেট ইনফরমেশন আর সিক্রেট আইডেন্টিটির কারণে পুরো নাটক, পুরো ট্র্যাজেডির কাহিনী ঘুরে যাবে, টুইস্ট আসবে। দেন 5, রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফারেন্স। যখন আমরা দেখতে পাই ফলস ইন্টারফারেন্স, সেটা কি? A messenger or outside character facilitates the revelation. ট্র্যাজেডির যে সেন্ট্রাল ক্যারেক্টার যারা, তারা এখানে অবদান রাখবে না, বরং একটা মাইনর ক্যারেক্টার, বাইরে থেকে আউটসাইড ক্যারেক্টার আসবে এবং সে দর্শকদের সামনে এসে সেই সিক্রেট ইনফরমেশন আর সিক্রেট আইডেন্টিটি রিভিল করবে, উন্মোচন করবে। এটাও লং লাস্টিং না, এটা তো অতটা ভালো রিকগনিশন হয় না, প্রপার রিকগনিশনটা আসে না। আলটিমেটলি দ্য বেস্ট রিকগনিশন কোনটা? Number 6, the recognition arising from the incidents themselves. প্লটটা এমন ভাবে সাজানো, সিকোয়েন্স আফটার সিকোয়েন্স, যেমন কনসিকুয়েন্সিয়ালি আসে, একটার পর একটা, একটার পর একটা, রিকগনিশনটাও আসবে এরকম ইনএভিটেবলি। রিকগনিশনটা যদি পুরো প্লটের একটা ইন্টিগ্রাল স্ট্রাকচার হয়, তবেই সেটা পারফেক্ট হয়। অ্যারিস্টটল বলছেন, when the discovery is made naturally, যখন recognition or discovery of secret information or secret identity is natural, organic, ট্র্যাজেডিটা এমন ভাবে সাজানো হয়েছে যে রিকগনিশনটা আসবেই, এই আশাটাই ন্যাচারাল। অ্যারিস্টটল পয়েন্টস টু ইডিপাস রেক্স অ্যাজ অড মডেল। আবারও সেই ইডিপাস রেক্স নাটকটা আসছে। এই নাটকটা অ্যারিস্টটলের মতে ওয়ান অফ দ্য পারফেক্ট ট্র্যাজেডিজ। অ্যারিস্টটল এটার কথা বারবার বলেছেন। এই নাটকটাতে, এই ট্র্যাজেডিটাতে রিকগনিশনটা একদম স্ট্রাকচারের ইন্টিগ্রাল পার্ট হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। সিন্স নাথিং ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য রিভেলেশন ইজ আর্টিফিশিয়াল, এই রিকগনিশনে আর্টিফিশিয়াল বলতে কিছু নাই, নাথিং ফোর্সফুল, নাথিং শ্যালো, পুরো কাহিনীর সাথে রিকগনিশনটা ডিপলি কানেক্টেড। ইট ইজ সিম্পলি আ প্রসেস অফ দ্য প্লটস আনরাভেলিং ফ্রম দ্য সেন্টার। রিকগনিশন হচ্ছে এই ইডিপাস রেক্স ট্র্যাজেডির ক্লাইম্যাক্স পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। এই রিকগনিশনকে কেন্দ্র করেই পুরো নাটকটা আবর্তিত। দিস রিকগনিশন ইজ দ্য আলটিমেট জেনিথ, আলটিমেট পিক পয়েন্ট, ক্লাইম্যাক্স পয়েন্ট অফ দ্য হোল ট্র্যাজেডি। এটি হচ্ছে বেস্ট টাইপ অফ রিকগনিশন। The best type of recognition arises কখন? When the entire narrative revolves around the given revolution. পুরো ন্যারেটিভ, পুরো স্টোরিটা, পুরো প্লটটা এই রিকগনিশনকে কেন্দ্র করেই ঘুরছে, আবর্তিত। সহজ কথায়, এই রিকগনিশন যদি প্লট কনস্ট্রাকশনের ইন্টিগ্রাল পার্ট হয়, পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ হয়, ইনএভিটেবল পার্ট, এটা ঘটবেই। ঘটনাগুলো এমন ভাবে সাজানো যে আলটিমেটলি রিকগনিশনটা আসবেই, এটা হচ্ছে পুরো স্ট্রাকচারের ইন্টিগ্রাল পার্ট। তখন আমরা ওইটাকে বলতে পারি দ্য বেস্ট টাইপ অফ রিকগনিশন। প্লটের ইনসিডেন্ট গুলো এমন ভাবে সাজানো যে রিকগনিশনটা এইটাই আসতো, অন্য কিছু আর ঘটার কোনো পসিবিলিটি ছিল না। এখানে কোনো ফ্লুক বলতে কিছু নাই, এখানে নাথিং, দ্য অথর ইজ নট বিং লাকি, এখানে লাকের কোনো ব্যাপার না, এটা কাকতালীয় কোনো ব্যাপার না। এই রিকগনিশনটা হচ্ছে একটা সুচিন্তিত পরিকল্পনার ফলাফল, পারফেক্ট প্ল্যানিং, কুল হেডেড প্ল্যানিং। পুরো প্লটটা এমন ভাবে প্ল্যান করা হয়েছে যে রিকগনিশনটা হচ্ছে আলটিমেট ফাইনাল গোল।
এটা পুরোটা ডিজাইনটাই এমন ভাবে, কবি, অথর, পোয়েট এমন ভাবে এই ট্র্যাজেডিটা ডিজাইন করেছেন যে রিকগনিশন আসবে, এই রিকগনিশনটাই আসবে একদম শুরু থেকে। রিকগনিশনটা আনার জন্যই যাবতীয় আয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি আলফ্রেড হিচকককে আমরা মনে করতে পারি ইন মডার্ন হলিউড মুভিতে, যদিও ওনাকে অনেকেই ক্লাসিক বলেন, মডার্ন এখন আর বলে না। তারপরে ওনার যে সাইকো মুভিটা আছে, এটা যদি আপনারা দেখে থাকেন, এখানে দ্য ইভিল বিকামস ক্লিয়ারার এন্ড ক্লিয়ারার অ্যাজ দ্য মুভি ইভলভস। নাটক যত এগোতে থাকে আস্তে আস্তে রিকগনিশনটা এমন ভাবে আসে যে আপনি এটাকে কোনোভাবেই কাকতালীয় বলতে পারেন না, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করা। when a poet can properly plan the recognition, when the recognition will appear, will emerge as an inevitable result of the action, ট্র্যাজেডির অ্যাকশন গুলো এমন ভাবে সাজানো যে এই রিকগনিশনটাই আসবে, অন্য কোনো রিকগনিশন আসার পসিবিলিটি নাই। এই রিকগনিশনকে কেন্দ্র করেই যাবতীয় আয়োজন। তখন এটা হয় বেস্ট টাইপ অফ রিকগনিশন। তখনই টুইস্টটা সবচেয়ে ভালো আসে, তখনই রিভার্সালটা ভালো হয়। রিকগনিশন, রিভার্সাল, রিকগনিশন যত ভালো, পিটি এন্ড ফিয়ার তত ভালো জাগ্রত হয়, তত ভালো হবে ক্যাথারসিস। আলটিমেটলি ট্র্যাজেডি সাকসেস। ক্যাথারসিস যত ডিপ হবে, যত ট্রু হবে, ততই কিন্তু রিকগনিশনটা পারফেক্ট হবে। আচ্ছা, অ্যারিস্টটল পয়েন্ট আউট করছেন। আচ্ছা, এখন কিন্তু আমরা আর লেকচার 4-এ নাই, আমরা লেকচার 5-এ ঢুকে গেলাম। লেকচার 5, 2 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, 2 মিনিটের একটা ব্রেক নেই, 2 মিনিট পরে আমি আসছি। ওকে ওকে স্যার। ওকে, আপনারা এর মধ্যে আপনারা ওই রেকর্ডিংটা দেখেন প্লে হয় কিনা, একটু দেখতে থাকেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। আজকে আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু লো। আমি একটা কাজ করি, আমি আবার একটা ইনভিটেশন দিই। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আমরা কন্টিনিউ করছি। লেটস কন্টিনিউ। একটু মিউট করবেন কাইন্ডলি, অনেক সাউন্ড হচ্ছে।
থ্যাংক ইউ। অ্যারিস্টটল আজকের লেকচার 5 এ আমরা ঢুকে যাচ্ছি। অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট, অ্যারিস্টটল কি বলছেন? ভিজুয়ালাইজিং দ্য অ্যাকশন ইজ ক্রুশাল ফর এ পোয়েট। ট্র্যাজেডি তৈরি করার আগে, ট্র্যাজেডি ডিজাইন করার আগে একজন কবিকে প্লটের অ্যাকশনটা নিজের চোখের সামনে ভিজুয়ালাইজ করতে হবে। শুধু তাই না, অডিয়েন্সের সামনেও এটাকে ভিজুয়ালাইজ করতে হবে। যতগুলো অ্যাকশন থাকবে, কবির চেষ্টা থাকবে যে প্রায় সবগুলো অ্যাকশন যেন স্টেজে দর্শকের সামনে প্রেজেন্ট করা যায়। অনেক সময় হয় কি, কবিরা ফাঁকিবাজি করে, যেমন ঘটনা ঘটলো 20টা, তার মধ্যে 5টা স্টেজে দেখাবে, বাকি 15টা হয়তো ওই কোরাসের মাধ্যমে দর্শককে বুঝিয়ে দেবে। এটা কিন্তু শর্টকাট সিস্টেম। শর্টকাট যখন করা হয়, যখন মোস্ট অফ দ্য অ্যাকশন ইজ অফ দ্য স্টেজ, যখন সেটা ভিজুয়ালাইজ করা হচ্ছে না, শুধু দর্শককে ইনফরমেশন দেয়া হচ্ছে, দর্শকের মনে গিয়ে সেই অ্যাকশনের ইমেজ তৈরি হচ্ছে, তখন কিন্তু প্রপার ইফেক্টটা, কম্প্রিহেন্সিভ ইফেক্টটা আসে না। একটা ট্র্যাজেডি ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে যতটুকু সম্ভব অ্যাকশনটা ভিজুয়ালাইজ করতে হবে, দর্শকের সামনে সেটাকে প্রেজেন্ট করতে হবে। Visualizing the action is crucial for a poet in order to avoid gaps in logic and inconsistencies. যত বেশি ভিজুয়ালাইজ করা হবে, ততটা গ্যাপ কমে যাবে ইন লজিক অর ইনকনসিস্টেন্সিস। যদি পুরো কাহিনী, পুরো অ্যাকশনটাই দর্শকের সামনে দেখানো যায়, তাহলে লজিকের কোনো গ্যাপ দর্শকরা পাবে না, পুরোটাই কনসিস্টেন্ট হবে। কিন্তু অর্ধেকই দেখালাম না, তখন কি হবে? দর্শকরা অনেক সময় লজিক মিস করে যেতে পারে, তখন তারা কিন্তু লজিকে গ্যাপ খুঁজে পাবে। হয়তো যিনি রাইটার, যিনি অথর, পোয়েট, তিনি লজিক্যাল সিকোয়েন্স বজায় রেখেছেন, কিন্তু যেহেতু সবগুলো অ্যাকশন স্টেজে ভিজুয়ালাইজ করা হয়নি, এই জন্য দর্শকরা ওই লজিকের গ্যাপ খুঁজে পাবে। তারা হয়তো কোন একটা মিসিং যাবে, সব তো আর চোখের সামনে ঘটছে না, কিছু কিছু ওরা মুখে বলছে, ন্যারেট করছে, তখন অনেক সময় হয় কি, দর্শকের মাথার উপর দিয়ে চলে যায়, অনেক কিছু হয়তো দর্শক মিস করে, হয়তো দর্শক একটু সাবকনশিয়াস মাইন্ডে থাকে, অথবা অন্য কিছু ভাবতে থাকে। চোখের সামনে ঘটলে সেটা আলাদা কথা, কিন্তু যখন কোরাস সেটা ন্যারেট করতে থাকে, ওই কোরিক সং যেটা বলেছিলাম আমাদের আগের লেকচার গুলোতে, কোরিক সং এ কোরাসরা যখন ন্যারেট করতে থাকে অ্যাকশন গুলো, তখন কিন্তু সেইখানে কিছু কিছু লজিক, কিছু কিছু কনসিস্টেন্সি মিসিং হয়ে যেতে পারে। সেই জন্য পোয়েটের ট্রাই করা উচিত যে যত বেশি ভিজুয়ালাইজ করা যায় অ্যাকশনটা। Visualizing the action is a crucial part for a poet in order to avoid gap in logic and inconsistencies. Logic আর ইনকনসিস্টেন্সির গ্যাপটা ফিল আপ করার জন্য poet must try to visualize the action as much as possible. Rather than see the action in his head, Aristotle says the poet must work out the action before his eyes. মাথায় মাথায় না বুঝিয়ে, মানে শুধুমাত্র গল্প না বলে ঘটনাগুলোকে স্টেজে দেখানোটা বেটার। If you only narrate the incidents, maybe some logic, some consistency will be lost. In order to preserve the logic, in order to preserve the consistency, the author must put as possible before the eyes of the audience. দর্শকের চোখের সামনে যতটা অ্যাকশন পোর্ট্রে করা সম্ভব ততটা করবে, যতখানি সম্ভব। A poet should construct a general outline and fill the episode in detail. এখানে টিপস দিচ্ছে,
অ্যারিস্টটল টিপস দিচ্ছেন একজন কবি যদি এরকম অ্যাকশন যদি পোর্ট্রে করতে চায় তাহলে কি করা যেতে পারে। অ্যারিস্টটল টিপস দিচ্ছেন, প্রথমে একটা জেনারেল আউটলাইন তৈরি করতে হবে যে কি ঘটবে, একদম ওভারঅল একটা ঘটনা কাহিনীটা ঠিক করতে হবে। দেন ফিল ইন এপিসোডস এন্ড ডিটেইলস। ঠিক আছে, প্রথমে একটা আউটলাইন ক্রিয়েট করতে হবে। যদি কেউ একদম মনের মাধুরী মিশিয়ে শুরু থেকে লিখতে থাকে তখন কি হবে, কাহিনী যে কোনো দিকে ঘুরে যেতে পারে। লিখতে লিখতে লিখার তালে হয়তো মনের আবেগে কাহিনী বিভিন্ন দিকে ঘুরে যায়, তখন কিন্তু কন্ট্রোল করা যায় না। সেই জন্য অ্যারিস্টটল বলছেন প্রথমেই একটা আউটলাইন ক্রিয়েট করতে, কি ঘটবে একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যান অনুযায়ী পোয়েট ডিটেইল গুলো নিয়ে আসবে। মানে একদম শুরু থেকে মনের মাধুরী মিশিয়ে লিখতে থাকলে হয় কি, অনেক সময় যা চেয়েছিলাম তার আসে না, অন্যদিকে চলে যায়। ক্রিয়েটিভিটিটাকে ডাইভার্ট করা তখন কিন্তু একটু টাফ হয়ে যায়। সেজন্য প্রথমেই অ্যারিস্টটল বলছেন a poet should construct an outline. তাতে কি হয়, a poet can work out a play's essence. যদি আমি কোন রকম প্ল্যান ছাড়া লিখতে থাকি, সাপোজ আই এম আ পোয়েট, আমি ট্র্যাজেডি লিখতে বসলাম, মনের মাধুরী মিশিয়ে লিখছি কোনো প্ল্যান নাই, তখন কি হবে, নাটকের যে এসেন্স, ক্লিয়ার সেন্ট্রাল ফোকাস, সেটা কিন্তু হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রথমেই যদি একটা প্ল্যান থাকে তাহলে কিন্তু ডিটেইলটা বেশ অর্গানাইজড হয়, তখন কিন্তু অ্যাকশন গুলো ভিজুয়ালাইজ করা সহজ হয়। যতটা অ্যাকশন আমি দর্শকের সামনে হাজির করতে পারবো তত বেশি ইফেক্টিভ হবে আমার ট্র্যাজেডিটা, তত বেশি লজিক্যাল হবে। সো অ্যারিস্টটল বিগিনস হিয়ার উইথ ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজেশন। এখানে ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজেশন মানে ট্র্যাজেডিতে আমরা অ্যাকশনটা যত বেশি শো করতে পারবো, যত বেশি স্পেকটেকল আকারে, পারফরমেন্স আকারে দর্শকের সামনে প্রেজেন্ট করতে পারবো, সেটা তত বেশি ইফেক্টিভ হবে। The best way to determine whether the action of a given drama can sustain audience interest and believability is by envisioning it. আমরা যদি ক্যাথারসিস সৃষ্টি করতে চাই, পিটি এন্ড ফিয়ার জাগ্রত করতে চাই, যেটা আলটিমেট উদ্দেশ্য, তাহলে অ্যাকশনকে ভিজুয়ালাইজ করতে হবে। উইদাউট ভিজুয়ালাইজিং দ্য অ্যাকশন, যদি আমি অ্যাকশনটাকে পারফর্ম করাতে না পারি দর্শকের সামনে, তাহলে কিন্তু ক্যাথারসিস ওইভাবে আসবে না, দর্শকরা কিন্তু ফিল করতে পারবে না। দে উইল ফেইল টু অ্যাচিভ দ্যাট ফিলিং অফ ক্যাথারসিস, দে উইল ফেইল টু ফিল ফিয়ার অ্যান্ড পিটি, এমপ্যাথি। The writer becomes objective observers of the action. মনে রাখতে হবে রাইটারকে একজন অবজেক্টিভ অবজারভার হতে হবে, যতখানি অবজেক্টিভ হওয়া যায়। সেজন্য গল্প বলার চাইতে অ্যাকশন দেখানোটা বেশি কার্যকর। যখন কেউ গল্প বলে তখন কি হয়, তখন অনেক কিছু গল্পকার নিজের মনের মাধুরী মিশিয়ে একটু চেঞ্জ করে পরিবর্তন করে গল্প বলে, গল্পটা কিন্তু পাল্টে যায়। মানুষ যখন গল্প বলে হয়তো এখানে ব্যক্তিগত অনেক পার্সোনাল অনেক টাচ চলে আসে, অনেক সাবজেক্টিভ টাচ চলে আসে। রাইটারের টেন্ডেন্সি কিন্তু সবসময় সাধারণ মানুষের টেন্ডেন্সির সাথে মিলে না। সেই ক্ষেত্রে দ্য সফিস্টিকেশন লেভেল অফ দ্য রাইটার মাঝে মাঝে যদি বেশি হাই হয়ে যায়, if the sophistication level is higher than ordinary, তাহলে কিন্তু অনেক গল্পের অনেক ইনফরমেশন কিন্তু অডিয়েন্সের মাথার উপর দিয়ে চলে যাবে, অডিয়েন্স কিন্তু ফিল করতে পারবে, অনেক কিছু মিস করে যাবে। কিন্তু আমি যদি গল্প না বলে যদি গল্পটা দেখাতে পারি অ্যাকশনটা, তাহলে সেটা দর্শক আরো ভালোভাবে সহজভাবে নিতে পারে। In order to let audience imbibe, assume, দর্শক যেন কাহিনীটাকে আরো ভালোভাবে নিতে পারে, এই জন্য গল্প বলার চাইতে, মুখে বলার চাইতে দেখানোটা, অ্যাকশন দেখানোটা বেশি কার্যকর। যত বেশি অ্যাকশন থাকবে নাটকে, যত বেশি অ্যাকশন থাকবে অডিয়েন্সের সামনে,
অডিয়েন্স তত ভালোভাবে ফিল করতে পারবে, ক্যাথারসিসটা তত ভালো আসবে। এভরি ট্র্যাজেডি কন্টেইনস টু পার্টস। ট্র্যাজেডিকে যদি আমরা একদম মানে খুব সহজভাবে ভাগ করি, ট্র্যাজেডির আমরা দুইটা পার্ট দেখতে পাই। উই ক্যান ইজিলি ফাইন্ড টু পার্টস অফ এ ট্র্যাজেডি। একদম সহজভাবে যদি আমরা ভাগ করি, নাম্বার ওয়ান, দ্য কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে নাটকের শুরু থেকে আস্তে আস্তে জটিলতা যখন তৈরি হয়, জটিলতা হতে হতে একদম যখন ক্লাইম্যাক্স পয়েন্টে চলে যায়, সেটাকে বলে হচ্ছে জটিলতা, কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে কি? ইট রেফার্স টু এভরিথিং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য অ্যাকশন টু দ্য টার্নিং পয়েন্ট অর ক্লাইম্যাক্স। নাটকের শুরু থেকে শুরু করে একদম ক্লাইম্যাক্স পয়েন্ট পর্যন্ত, নাটকের ক্লাইম্যাক্স যেখানে একদম টার্নিং পয়েন্ট, টুইস্ট পয়েন্ট, পিভটাল পয়েন্ট, যেখানে গিয়ে ঘটনার মোড় ঘুরে যাচ্ছে, ওই যে রিকগনিশন আসছে, রিভার্সাল আসছে, এই পর্যন্ত যাওয়াটাকে বলে হচ্ছে নাটকের জটিলতা, ট্র্যাজেডির জটিলতা, দ্য কমপ্লিকেশন। কমপ্লিকেশন হচ্ছে ঘটনা জটিল হচ্ছে, ঘটনা পেঁচাচ্ছে, ঘটনা পেঁচাচ্ছে, প্যাচ খাচ্ছে, প্যাচ লাগছে। তারপর ক্লাইম্যাক্স পয়েন্টে যাওয়ার পর আস্তে আস্তে প্যাচ খুলতে থাকে, প্যাচ খুলতে থাকে, প্যাচ খুলতে থাকে। কমপ্লিকেশন মানে হচ্ছে প্যাচ লাগছে, প্যাচ লাগছে, ঘটনা জটিল হচ্ছে, আর তারপরে দ্য আনরাভেলিং অর দ্য ডেনুমেন্ট। ডেনুমেন্ট মানে কি? আনরাভেলিং মানে কি? প্যাচ খুলছে। এখন ক্লাইম্যাক্স পয়েন্টে যাওয়ার পর নাটকের প্যাচ খুলছে, এতক্ষণ প্যাচ লাগছিল, ঘটনা জটিল হচ্ছে, আস্তে আস্তে ঘটনা সরল হচ্ছে। দ্য আনরাভেলিং মানে কি? আনরাভেল মানে হচ্ছে গিট্টু খোলা, গিট খোলা। প্রথমে গিট্টু লাগানো হয়, গিট্টু লাগতে লাগতে যখন আর গিট্টু লাগানো সম্ভব না, সেটা হচ্ছে একদম ক্লাইম্যাক্স পয়েন্ট, তারপর আস্তে আস্তে গিট খোলা হয়, আস্তে আস্তে প্যাচ খুলতে থাকে। দ্য আনরাভেলিং এক্সটেন্ড ফ্রম দ্য ক্লাইম্যাক্স টু দ্য এন্ড। একদম ক্লাইম্যাক্স পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত আনরাভেলিং। And tracks the final transformation of a hero to good or bad fortune. Normally কি হয়? Normally in the complication, bad fortune turns to good or good fortune turns to bad. দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে যায় অথবা সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে। And final transformation এ hero to good or bad fortune, আমাদের হিরো হয় সে সৌভাগ্য তার আসে অথবা দুর্ভাগ্য। ট্র্যাজেডিতে সাধারণত দুর্ভাগ্যই হয়। এভরি ট্র্যাজেডি কন্টেইনস টু পার্টস। এই হচ্ছে আমাদের এই স্লাইডের আলোচনার বিষয়বস্তু। ট্র্যাজেডিতে আমরা দুটো পার্ট পাচ্ছি, কমপ্লিকেশন যখন কাহিনী জটিল হতে থাকে, জটিল হতে হতে একদম ক্লাইম্যাক্স পয়েন্টে চলে যায়, কমপ্লিকেশন। আর পরে হচ্ছে আনরাভেলিং, যখন ক্লাইম্যাক্স থেকে আস্তে আস্তে ঘটনার জট খুলতে খুলতে শেষ এন্ডিং এ চলে যায়। The complication begins with an inciting incident. কমপ্লিকেশনে একটা ট্রিগার থাকে, একটা এমন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার ফলাফল কনসিকুয়েন্সে আরেকটা ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটে। এইভাবে ইট পুটস আ চেইন অফ ইভেন্টস ইন মোশন। এটা এখানে পড়ে নেবেন, আমরা যে আলোচনা করলাম সেগুলো এখানে লেখা আছে। আমরা শেষে এসে হাইলাইট করা আছে এই সেন্টেন্সটা পড়ছি। Some other form of invention in order to create a climax, either ethics or passion. এখন এখানে একটা কথা আছে যে ক্লাইম্যাক্সটা যে হয়, এই ক্লাইম্যাক্সটা তৈরি করার পেছনে কিছু কয়েকটি মানে পদ্ধতি আছে। এই যে একটু আগে বললাম না যে কমপ্লিকেশন মানে কি? নাটকের শুরু থেকে জট পাকাতে থাকে, ঘটনা জট পাকাতে থাকে, ঘটনা কমপ্লিকেট হতে থাকে, ক্লাইম্যাক্স পর্যায়ে যখন যায় এটাকে আমরা কমপ্লিকেশন বলছি। এখন ক্লাইম্যাক্স তৈরি করার কিছু পদ্ধতি আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি পরে। আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যারিস্টটল প্রেজেন্টস 4 কাইন্ডস অফ ট্র্যাজেডি। 4 ধরনের ট্র্যাজেডি অ্যারিস্টটল বলছেন, 4 ধরনের ট্র্যাজেডি আমরা পাই তখনকার সময়। অ্যারিস্টটল তার সমসাময়িক কন্টেম্পোরারি
প্র্যাকটিস এর আলোকে বলছেন যে there are 4 kinds of tragedy, 4 ধরনের ট্র্যাজেডি দেখতে পাচ্ছি। নাম্বার এ কমপ্লেক্স, যেটা আমরা গত লেকচার 3 তে বলেছিলাম যে a tragedy should be complex, একটা সাকসেসফুল ট্র্যাজেডি কমপ্লেক্স হতে হবে। কমপ্লেক্স মানে কি? এখানে কমপ্লেক্স হচ্ছে কম্বিনেশন অফ রিভার্সাল এন্ড রিকগনিশন। যদি প্রপারলি আমরা রিভার্সাল এন্ড রিকগনিশন ক্রিয়েট করতে পারি তবেই আমরা এটাকে বলতে পারি আ কমপ্লেক্স ট্র্যাজেডি। অ্যারিস্টটল পার্সোনালি এটাকে অনেক পছন্দ করেন, রিভার্সাল এন্ড রিকগনিশন এই দুইটা যদি পারফেক্টলি মিক্স আপ হয়, পারফেক্টলি কম্বাইন্ড হয়, তাহলেই কিন্তু আমরা বলতে পারি দ্যাট উড বি আ সাকসেসফুল ট্র্যাজেডি। অতএব শুরুতেই কমপ্লেক্স, এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেড, অ্যারিস্টটলের সবচেয়ে পছন্দের ট্র্যাজেডি, কমপ্লেক্স ট্র্যাজেডি, যেখানে উই ফাইন্ড আ প্রপার কম্বিনেশন অফ রিভার্সাল এন্ড রিকগনিশন। প্যাথেটিক ট্র্যাজেডি, প্যাথেটিক ট্র্যাজেডি কাকে বলে? মোটিভেটেড বাই প্যাশন, যেখানে রোম্যান্স, প্যাশন এই বিষয়গুলো গুরুত্ব পেয়ে থাকে। নাম্বার সি এথিক্যাল, এথিক্স, নৈতিকতার বিষয়গুলো যেখানে গুরুত্ব পেয়ে থাকে। এথিক্যাল ট্র্যাজেডি, এটার ফোকাস কি? মোটিভেটেড বাই মোরাল পারপাস, নৈতিকতা নিয়ে যে ট্র্যাজেডিটা, এই ট্র্যাজেডির মূল বিষয়বস্তু হচ্ছে নৈতিকতা। ফাইনালি সিম্পল ট্র্যাজেডি বলতে আসলে সিম্পল না বলে এখানে উইক শব্দটা হয়তো বোঝাতে চেয়েছেন অ্যারিস্টটল। উইদাউট রিভার্সাল অর রিকগনিশন, যদি আমরা ট্র্যাজেডিতে রিকগনিশন না থাকে অথবা রিভার্সাল না থাকে অথবা যে কোনো একটা থাকে, দুইটাই প্রপারলি থাকতে হবে। রিভার্সাল রিকগনিশন দুইটাই যদি প্রপারলি থাকে ওটাকে বলে কমপ্লেক্স, মানে সাকসেসফুল ট্র্যাজেডি। আর যদি রিভার্সাল আছে তো রিকগনিশন নাই, রিকগনিশন আসে তো রিভার্সাল নাই, তখন সেটাকে আমরা বলি সিম্পল। ভদ্রভাবে উইক ট্র্যাজেডিকে এখানে মানে পোলাইটলি সিম্পল বলা হচ্ছে। বাট আলটিমেটলি অ্যারিস্টটল even more than ethical tragedy or pathetic tragedy. A tragedy should not assume an epic structure. এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল বারবারই বলেছেন যে ট্র্যাজেডিতে কিন্তু এপিক স্ট্রাকচার আনা যাবে না। এপিক স্ট্রাকচার মানে কি? এপিক স্ট্রাকচার মানে কি? Writer should not involve many plots. একটা মাত্র প্লট থাকবে। মেনি প্লট, অনেকগুলো প্লট আনা যাবে না, একটা প্লট মানে হচ্ছে যতগুলো অ্যাকশন থাকবে সবগুলো একদম সুন্দরভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। ইট শুড নট ইনভলভ মেনি প্লটস, ওয়ান প্লট থাকতে হবে। হাইলাইট করা আছে, কাগজ কলম থাকলে লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। one plot that creates unity of action is all that is required for tragic catharsis. One plot that creates unity of action, প্লটটা এমন হতে হবে যে প্লটের যত অ্যাকশন আছে সবগুলো ইউনাইটেড। One plot that creates a unity of action is all that is required for tragic catharsis. একটা প্রপার ট্র্যাজিক ক্যাথারসিস অ্যাচিভ করার জন্য একটা প্লট থাকবে এবং এখানে ইউনিটি অফ অ্যাকশন থাকবে। মানে যতগুলো ইনসিডেন্ট থাকবে, যতগুলো অ্যাকশন থাকবে ট্র্যাজেডিতে সবগুলো হবে ইউনাইটেড, একটার সাথে একটা কানেক্টেড। পুরোটাই একটা অর্গানিক স্ট্রাকচার, প্রতিটা পার্টের গুরুত্ব অপরিসীম। যে কোনো একটা পার্ট যদি আমি খুলে নিই পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। একটা অর্গানিক কম্প্যাক্ট স্ট্রাকচার, একটা থিমের আন্ডারে ইউনাইটেড। যখনই এমন কম্প্যাক্ট ইউনাইটেড ডিজাইন হবে প্লটের,
ইউনিটি অফ অ্যাকশন থাকবে, তখন আমরা এটা বলতে পারি যে ইট উইল সাকসিড ইন অ্যাচিভিং ট্র্যাজিক ক্যাথারসিস। আমরা তাড়াতাড়ি এই লাস্ট স্লাইডটা কমপ্লিট করে দিই, আমাদের মিটিং শুরু হয়ে যাবে একটু পরে। ডিকশন অর স্পিচ অফ এ ট্র্যাজেডি। শেষে এখানে আজকে লাস্ট স্লাইডের বিষয়টা হচ্ছে ডিকশন। ডিকশন মানে কি? ডিকশন মানে হচ্ছে ওই শব্দ চয়ন আর কি। ট্র্যাজেডি লেখার সময় পোয়েটকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? স্পিচ ক্যান বি ডিভাইডেড ইনটু number A, proof and refutation. Number B, excitation of feelings, pity, fear, and anger, or the suggestion of importance. কি কি ধরনের ডায়লগ থাকতে পারে ট্র্যাজেডিতে? এখানে ট্র্যাজেডির ডায়লগ গুলো অর স্পিচ গুলো তিন ভাগে ভাগ করেছেন। নাম্বার এ, প্রুফ অ্যান্ড রেফিউটেশন। যখন লজিক্যাল আর্গুমেন্ট থাকে, ট্র্যাজেডিতে অনেক সময় বিতর্ক হয় না, আর্গুমেন্ট হয় না, সেই আর্গুমেন্টে যুক্তি খণ্ডন, প্রমাণ প্রদর্শন, যুক্তি খণ্ডন, প্রুফ দেয়া, প্রমাণ প্রতিষ্ঠা করা, এন্ড রেফিউটেশন, যুক্তি খণ্ডন। সরি, প্রুফ এন্ড রেফিউটেশন একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ ডায়ালগ, যেগুলো প্রুফ এন্ড রেফিউটেশন, এটা এক ধরনের ডায়ালগ, আর্গুমেন্ট, প্রুফ এন্ড রেফিউটেশন। নাম্বার বি হচ্ছে এক্সাইটেশন অফ ফিলিংস। যখন ট্র্যাজেডির চরিত্রগুলো তাদের ব্যক্তিগত ইমোশন, পার্সোনাল ফিলিংস, ডায়ালগস। পিটি, ফিয়ার, অ্যাঙ্গার, তাদের মধ্যে করুণা, ভয়, রাগ, ভালোবাসা, সন্দেহ, করুণা, এগুলো যখন তারা, এই আবেগগুলো তারা যখন তাদের ডায়ালগ, সংলাপের মাধ্যমে প্রকাশ করে, তখন এগুলোকে বলে এক্সাইটেশন অফ ফিলিংস। অ্যান্ড দ্য সাজেশন অফ ইম্পর্টেন্স। যখন একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে কোনো নির্দেশনা দেয়, কোনো অ্যাডভাইস দেয়, কোনো পরামর্শ দেয়, ঠিক আছে, তখন এটা হচ্ছে আরেক ধরনের। ট্র্যাজেডিতে আমরা মূলত এই তিন ধরনেরই ডায়ালগ আমরা দেখতে পাই: আর্গুমেন্ট, ফিলিংস ডায়ালগ, ইমোশনাল ডায়ালগ, অ্যান্ড অ্যাডভাইস, আমরা এক কথায় বলতে পারি সাজেশন অফ ইম্পর্টেন্স। Indeed, action can be divided similarly. একইভাবে অ্যাকশনকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি, but the difference between action and speech is that action can stand alone without exposition. অ্যাকশনকে তো আমরা দর্শকের সামনে করছি, মানে প্রেজেন্ট করছি, ভিজুয়ালাইজ করছি, এখানে অত ব্যাখ্যার দরকার নাই, এটা তো আমি দর্শককে দেখাচ্ছি, তাই না? The whole action is presented to the audience. দর্শকের চোখের সামনে পুরো অ্যাকশনটা ঘটছে, এখানে এত ব্যাখ্যা করার কিছু নাই, দর্শক তো দেখতেই পাচ্ছে। While speech depends on the effect of the speech. আপনি ডায়লগটা যখন ডেলিভারি দিচ্ছেন, তখন সেটার আলটিমেট রেজাল্টটা কি? দর্শক কি বুঝতে পারলো? দর্শক কি ফিল করতে পারলো? যদি পারে তাহলে সার্থক, যদি না পারে ব্যর্থ। In order to gain a result, the speech in itself is an action. Speech তখনই অ্যাকশন হবে যখন এটা সাকসেসফুল হবে, যখন সেটার ইফেক্ট অর্জন করতে পারবে। স্পিচের মাধ্যমে অ্যাকশন প্রতিষ্ঠা করা, এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, ইটস ভেরি ভেরি চ্যালেঞ্জিং, খুবই জটিল। কারণ আপনাকে ঠিক মতো উচ্চারণ করতে হবে, আপনার ইমোশনটা ঠিকভাবে ডেলিভারি করতে হবে, টাইমিংটা ঠিক রাখতে হবে, রিদম ঠিক রাখতে হবে, ইন্টেনশন ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু দর্শকরা সেটা কিন্তু নিতে পারবে না। দে ফেইল টু টেক ইট, না পেলে কিন্তু সেটা ব্যর্থ হয়ে যাবে। অ্যারিস্টটল বরাবরই অ্যাকশনে গুরুত্ব দিচ্ছেন, অ্যাকশনটা ফোকাস পায়। Aristotle's definition of action is revelatory even in the contemporary academic circles. Aristotle তার এই পার্টে তার ডিকশনের যে আইডিয়া ডিফাইন করছেন, it subjugates speech to action without condition. এই কথা বলতে বলতে অ্যারিস্টটল বলছেন যে মনে রাখতে হবে, অ্যাকশন হচ্ছে সুপ্রিম, প্লট, অ্যাকশন হচ্ছে সুপ্রিম, ইভেন
স্পিচের থেকে ডায়ালগ আছে, আমি হাইলাইট করেছি, দেখেন অ্যাকশন ইজ অলওয়েজ পার্মানেন্ট, অ্যাকশন সবসময় চিরস্থায়ী। আপনার ডায়ালগ এটা কিন্তু যদি যিনি অভিনেতা, যিনি অ্যাক্টর, তার যদি স্কিল না থাকে তাহলে কিন্তু স্পিচ সাকসেসফুল নাও করতে পারে, হিট নাও করতে পারে। অ্যাকশনের গুরুত্ব সবসময় বেশি, অ্যাকশন ইজ অলওয়েজ মোর ইম্পর্টেন্ট দেন স্পিচ, অ্যাকশন ইজ অলওয়েজ প্যারামাউন্ট। The best speech has the same purpose as action. সবচেয়ে ভালো যে স্পিচ, সবচেয়ে ভালো যে ডায়ালগ ডেলিভারি has the same purpose in action, to either prove or refute, either স্পিচের মাধ্যমে আর্গুমেন্ট এক্সপ্রেস করবে, হয় কোনো প্রমাণ দাখিল করবে অথবা যুক্তি খণ্ডন করবে আর্গুমেন্ট, অথবা ইমোশনাল ডায়ালগ ইনসাইটিং পিটি অর ফিয়ার, এমন ভাবে ডায়ালগ দিবে যে দর্শকের মনে পিটি এন্ড ফিয়ার, এমপ্যাথির জন্ম গ্রহণ করবে, অথবা সাজেস্ট সিগনিফিকেন্স, কোনো কিছুর গুরুত্ব। স্পিচ মাস্ট সিম্পলি ডু হোয়াট অ্যাকশন ক্যান অ্যাকমপ্লিশ উইথ লেস এফোর্ট। অ্যাকশনে তো সবকিছু প্রেজেন্ট করা লাগে, তাই না? অ্যাকশন হচ্ছে কি বলে এটাকে, পারফরমেন্স, স্পেকটেকল, এটাতে তো এফোর্ট বেশি দিতে হয়, খরচ বেশি করতে হয়, পরিশ্রম বেশি অ্যাকশনের মাধ্যমে কোনো কিছু দেখানো, ঠিক আছে? The speech must simply do what action can accomplish without less effort. একটা জিনিস যখন অ্যাকশনের মাধ্যমে পোয়েট প্রেজেন্ট করবে, ওটাতে কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হয়, কিন্তু সেই কাজটাই যদি কেউ স্পিচের মাধ্যমে প্রেজেন্ট করতে চায়, ওটাতে কিন্তু এফোর্ট কম। এফোর্ট কম মানে হচ্ছে এটার মধ্যে একটা রিস্ক আছে, এটা দর্শকের মনে জায়গা করে নিতেও পারে আবার নাও দিতে পারে, either it will hit or it will fail. আলটিমেটলি এই কথাটাই অ্যারিস্টটল বারবার বলছেন যে অ্যাকশন যত বেশি রাখা যায় ততই এটা দর্শকের মনে ক্যাথারসিস পারফেক্টলি ক্রিয়েট করতে পারে, তত ভালোভাবে পিটি এন্ড ফিয়ার জাগ্রত করতে পারে। আর স্পিচ যদি দর্শকদের মধ্যে প্রপারলি কনভে করা যায়, the best speech has the same purpose as action. The speech এটাকে কিন্তু একদম পারফেক্টলি যদি না করা যায় তাহলে কিন্তু সেটা কাজে লাগবে না। আলটিমেটলি এই জিনিসটাই অ্যারিস্টটল বলছেন যে অ্যাকশন ইজ অলওয়েজ প্যারামাউন্ট। এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো যাই, আমাদের মিটিংটা শুরু হয়ে গেছে। আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিংটা যথাসময়ে। আর হচ্ছে ভালো করে দেখেন, আমরা আলোচনার আয়োজন করতে পারি, আমরা ডিসকাস, বাট তার আগে আপনাদেরকে এই স্লাইড গুলো আপনারা দেখেন। মোটামুটি আমার মনে হয় যে আপনারা যদি রেকর্ডিং গুলো গো থ্রু করেন তখন আমাদের আলোচনা করতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, আজকে এই পর্যন্তই থাকুক তাহলে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের এমনিতে তো মঙ্গলবারে, আমি যদি সুযোগ পাই এর মাঝখানে একবার আপনাদের সাথে একটা শর্ট ডিসকাশনের আসার চেষ্টা করব, ঠিক আছে? এটা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, টেক কেয়ার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে।